হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে গ্র্যাভিটেশন চ্যাপ্টারের 4 নম্বর পাঠেতে স্থিতিশক্তি কী বা পোটেনশিয়াল এনার্জি কী, আর তারপরে মুক্তিবেগ কী বা এসকেপ ভেলোসিটি কী, এই সম্পর্কে ডিটেলসে আলোচনা করব এবং এখান থেকে কিছু অঙ্ক প্র্যাকটিস করবো। অর্থাৎ যেই কনসেপ্টে তোমাদের ডিসকাস করবো সেই কনসেপ্টে কীভাবে নিউমেরিক্যাল প্রবলেম সলিউশন করতে হয় সেইটাও আলোচনা করবো। ওকে, এবং পুরো বিষয়টাই কিন্তু তোমাদের এনসিইআরটি বই থেকে ডিসকাস করা হবে। অর্থাৎ এনসিইআরটি বই তোমার লাইন বাই লাইন তুলে একদম প্রত্যেকটা ডিটেলসে, প্রত্যেকটা বিষয় ডিটেলসে তোমার বোঝানো হবে। সেই জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে, বিশেষ করে সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য যারা নিট এবং জয়েন্টের জন্য প্রিপারেশন করছো, তাদের জন্য কিন্তু ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে। কারণ দেখে নাও, পশ্চিমবঙ্গে বাংলা ভাষায় ফ্রি অফ কস্টে নিটের জন্য কিন্তু খুব একটা ভালো ক্লাস তুমি অনলাইনে পাবে না, বিশেষ করে ইউটিউব প্ল্যাটফর্মে পাবে না। এখানে সায়েন্স বিটাতে সম্পূর্ণ বিনামূল্যে, অর্থাৎ ফ্রি অফ কস্টে একদম বাংলা ভাষায় এনসিইআরটি বই থেকে, অর্থাৎ তুমি যে এনসিইআরটি বই পড়ছো সেই এনসিইআরটি বই থেকে তোমাদের মাতৃভাষায় বাংলা ভাষায় সব থেকে সহজ এবং সরল করে আমি বোঝানোর চেষ্টা করি। সেই জন্য তোমরা সায়েন্স বিটা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবে, ভিডিওতে একটা লাইক দেবে এবং বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবে। তা দেখে নাও, আমি প্রথমে আজকে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে কি মহাকর্ষীয় স্থিতিশক্তি। ওকে, তাহলে মহাকর্ষীয় স্থিতিশক্তি কি? আমরা স্থিতিশক্তি বলতে কি বুঝি? একদম মানে বেসিক থেকে পুরো হাই লেভেল পর্যন্ত, অর্থাৎ তোমাদের এনসিইআরটি বইয়ে যত কনসেপ্ট দেওয়া আছে, যত বিষয় আলোচনা করা আছে, পুরোটাই আমি আলোচনা করবো একদম সহজভাবে। দেখে নাও, তাহলে আমরা স্থিতিশক্তি কি বুঝি? কোনো বস্তু কোনো একটা উচ্চতায় আছে ধরলাম এবং স্থির আছে, তাহলে কোনো বস্তু স্থির থাকা অবস্থায়, তাহলে কোনো একটা বস্তু এখানটা আছে, স্থির থাকা অবস্থায় সে যে শক্তি যে অর্জন করে সেটাই তার হচ্ছে কি স্থিতিশক্তি। অর্থাৎ কোনো বস্তু স্থির থাকা অবস্থায় সে যে শক্তি সমর্থন করে, যে শক্তি অর্জন করে, সেই শক্তিটাকে বলা হচ্ছে কি স্থিতিশক্তি। এবার বাহ্যিক কোনো বল প্রয়োগ করে বস্তুটাকে একটা জায়গা থেকে আর একটা জায়গায় যদি তোলা হয়, ওকে, একটা জায়গা থেকে আর একটা জায়গায় তোলা হয়, তাহলে এখান যে শক্তির, এটা অবস্থার যে পরিবর্তন হলো, এর ফলে এখানে স্থিতিশক্তিরও পরিবর্তন হবে। আমরা নর্মালি যে স্থিতিশক্তি বলতে যেটা বুঝি সেটা আগে বুঝে নিই, যে কোনো বস্তু কোনো একটা নির্দিষ্ট উচ্চতায় বা কোনো এক জায়গায় স্থির থাকার দরুন যে শক্তি বা সামর্থ্য অর্জন করবে সেটা তার স্থিতিশক্তি বলে বলা যাবে, এবং সেখান থেকে তার অবস্থার পরিবর্তন করলে তার শক্তিরও পরিবর্তন হয়ে যাবে। এবার এখানে দেখে নাও যে আমরা কোন বলটাকে এখানে মানে ইউজ করবো এখানে স্থিতিশক্তির ক্ষেত্রে। তাহলে যে বলের পরে আমরা যে বল প্রয়োগ করে কোনো বস্তুর দ্বারা কোনো কার্য সম্পাদিত করি, ওকে, বা কোনো কার্য সম্পূর্ণ করি, অর্থাৎ একটা বস্তু একটা অবস্থান ছিল, তার উপরে একটা এক্সটার্নাল বল প্রয়োগ করলাম, সেই বলের ফলে বস্তুরা কার্য একটা করলো, সেই কার্যটা যদি বস্তুর পথের উপর যদি নির্ভরশীল না হয়, অর্থাৎ কোন পথে কার্য করা হয়েছে সেই পথের উপর যদি নির্ভরশীল না হয়, ওকে, তাহলে সেই কার্য যে বলের ফলে কার্য সম্পাদিত হয়েছে সেই কার্য বলা হয় কি সংরক্ষী বল বা কনজারভেটিভ ফোর্স। তাহলে সেই ফোর্সটাকে কি বলা হয়? সেই ফোর্সটাকে বলা হয় কি কনজারভেটিভ ফোর্স। ওকে, তাহলে সেই ফোর্সটাকে বলা হয় কি কনজারভেটিভ ফোর্স। তাহলে কি বললাম? যে বল দ্বারা কোনো বস্তুর উপর কার্য করলে সেই কার্যটা পথের উপর নির্ভরশীল না হয়ে তার স্টেট বা কোন অবস্থায় পরিবর্তিত হয়েছে সেই স্টেটের উপর নির্ভরশীল হয়, সেই বলটাকে বলা হয় কি কনজারভেটিভ ফোর্স বা সংরক্ষী বল। এবার এটা আমরা এই স্থিতিশক্তির কনসেপ্টটা কিভাবে আমরা মহাকর্ষীয় ক্ষেত্রে কাজে লাগাতে পারি, খুবই সহজ, একদম সিম্পলভাবে, কোনো মানে নেই, তোমাদের এনসিইআরটি বইয়ে খুব সহজভাবে দেওয়া আছে। আমি বিশেষ করে বলবো যে সমস্ত ছাত্রছাত্রীদের ইংলিশে এনসিইআরটি পড়তে অসুবিধা হচ্ছে, তারা কিন্তু বাংলায় যে পিডিএফ বেরিয়েছে সেই পিডিএফ ডাউনলোড করে নেবে এবং দরকার পড়ে সেটাকে প্রিন্ট আউট করে নেবে। কারণ ইংলিশ আর বেঙ্গলি পুরো হুবহু সেম আছে, লাইন বাই লাইন। সেই জন্য যাদের সমস্যা হবে, বিশেষ করে ইংলিশ এনসিইআরটি থাকার পাশাপাশি একটা বেঙ্গলি এনসিইআরটি পিডিএফ রাখবে কাছে, যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয়, লাইন বুঝতে অসুবিধা হয়, সেটা তোমরা কী করবে পিডিএফটা দেখে নেবে। তাছাড়া যদি ভিডিও তোমরা দেখো কন্টিনিউ, সেখানে আশা করি কোনো সমস্যা হবে না। ওকে, তাহলে আমি ধরি একটা পৃথিবী আছে, পৃথিবী, ওকে, তাহলে পৃথিবীর কাছাকাছি কোনো বস্তু থাকলে, পৃথিবীর কাছাকাছি কোনো বস্তু আছে, সেই বস্তুটা কোথায় পড়ে? পৃথিবীতে আছড়ে পড়ে। তো এখানে আমি যদি এখানটা পেনটা ছাড়ি কোথায় যাবে? নিচে পড়ে যাবে। অর্থাৎ পৃথিবী কোনো বস্তুকে সর্বদা তার কেন্দ্রমুখী একটা বল দ্বারা আকর্ষণ করে। যেহেতু
পৃথিবীর কাছাকাছি আছে, তাহলে এই বস্তুর একটা নির্দিষ্ট ত্বরণে পৃথিবীর দিকে আসবে, সেই ত্বরণটাকে বলা হয় কি অভিকর্ষীয় ত্বরণ, এবং তার ফলে যেটা বল প্রয়োগ হবে সেই বলটা হচ্ছে কি F = mg, তাই না? সেই বলটা কি হবে mg বল হবে, তাই না? এইটা এবার আমরা যদি নিয়ে নিই, ধরলাম বস্তুটা এখান থেকে এখানে যখন আছে তখন এর উচ্চতা হচ্ছে কি h1। এবার আমি বস্তুটাকে উলম্ব বরাবর উপর দিকে তুলছি, তাহলে বাইরে থেকে একটা বল প্রয়োগ করতে হবে। তারপরে এখান থেকে বস্তুটার হলো কত দেখে নাও, এখানে হচ্ছে উচ্চতা হলো h2। তাহলে এখান থেকে আমি ধরলাম এ বিন্দু বি বিন্দু, তাহলে বস্তুটাকে এ বিন্দু থেকে বি বিন্দুতে সরাতে তার যে কার্য করা হয়েছে সেই কার্যটা কী হবে, এবং সেই কার্যটাই বস্তুর মধ্যে কী থাকবে স্থিতিশক্তি হিসাবে সঞ্চিত থাকবে। তাহলে সেই কার্যটা কী হবে দেখলাম W = বল ইন্টু সরণ। ওকে, বল ইন্টু সরণ। তাহলে এখানে যদি লিখি W = বলটা কী ছিল mg, কারণ m ভর তো সেম, আর g হচ্ছে অ্যাক্সিলারেশন, তাহলে F = mg ইন্টু সরণটা কত হয়েছে দেখে নাও h2 - h1। আগে h1 ছিল h2 হলো। ওকে, তাহলে h2 - h1, তাহলে এইটুকু সরণটা হচ্ছে h2 - h1 করলে এটা হচ্ছে কি h2 - h1, তাহলে এই সরণটা হয়েছে। তাহলে বল ইন্টু সরণ, তাহলে এই হচ্ছে আমরা কী পেলাম স্থিতিশক্তি একটা বা কৃতকার্য পেয়ে গেলাম। তাহলে এখান থেকে নাও একটি বস্তুকে h1 উচ্চতা থেকে যদি h2 উচ্চতা নিয়ে যাই, তাহলে এখানে যে কৃতকার্য হবে সেই কৃতকার্য হচ্ছে কি mg × h2 - h1। ওকে, এটা ইন জেনারেল। তাহলে আমরা যে একটা জেনারেল ইকুয়েশন নিই সেক্ষেত্রে কী হবে দেখে নাও, সাধারণভাবে বলা যায় কোনো বস্তু ভূপৃষ্ঠ থেকে h উচ্চতায় সাধারণভাবে বলা যায় কোনো বস্তু পৃষ্ঠ থেকে h উচ্চতায় কৃতকার্য বা স্থিতিশক্তি হবে W = বা WH = mgh + ω0 বা W0। ভালো করে দেখে নাও, আমি স্থিতিশক্তি বলছি আবার কৃতকার্য লিখছি, দেন W লিখছি, কারণ স্থিতিশক্তি কৃতকার্য একই জিনিস, কারণ যেই কার্য করা হয় সেই কার্যটাই কী থাকে স্থিতিশক্তি হিসাবে সঞ্চিত থাকে, কোনো সমস্যা নেই এটা। ওকে, তাহলে WH = mgh + ω0। ω0 এখানে দেখে না, ω0 হচ্ছে এক্সট্রা একটা কৃতকার্য হয়, এটা দেখবে এটা আমরা পরেও আলোচনা করবো। ওকে, এটা আমরা পরেও এটা পাবো যখন ক্যালকুলেশন করবো, ডেরিভেশন করবো, তখন এটা ফিরে পাবো। দেখে না, যদি h = 0 হয়ে যায়, h = 0 মানে এটা পৃথিবী, এখান থেকে বস্তুটা h উচ্চতার একটা বস্তু আছে। ওকে, তাহলে পৃথিবী থেকে h উচ্চতায় কোনো বস্তু থাকলে সেখানে স্থিতিশক্তি হবে সেটা কি বললাম mgh + ω0। এবার দেখুন h = 0 হয়ে গেলে কী হবে, তাহলে h = 0 হয়ে গেলে আমরা বলতে পারি কি ω/h = ω0। ওকে, আর তার মানে বস্তুটা কোথায় আছে, h = 0 মানে বস্তুটা আমার এই জায়গায় চলে, অর্থাৎ পৃথিবীর পৃষ্ঠে চলে আছে। তাহলে এইটা হচ্ছে পৃথিবীর পৃষ্ঠে বা ভূপৃষ্ঠে কোনো বস্তুর স্থিতিশক্তি, অর্থাৎ কোনো বস্তু যদি ভূপৃষ্ঠে থাকে তাহলে সেখানে যে স্থিতিশক্তি হবে সেটা কি ω0 যাবে। ওকে, এবার দেখে নাও আমরা এইটাকে কীভাবে এবার লিখতে পারি। দেখুন আমরা এখানে পেয়েছি কি ω = বা ω12 বলতে পারি, ω12 হচ্ছে mg × h2 - h1। তাহলে ω/h কে আমরা কীভাবে লিখতে পারি দেখুন, আমরা এটা লিখতে পারি, তাহলে অতএব এই যে ফরম্যাট পেলাম দেখুন, তাহলে যে ভূপৃষ্ঠ থেকে দেখে নাও, ভূপৃষ্ঠ থেকে যে কোনো উচ্চতায়, এখন আমি h উচ্চতা লিখলাম, ভূপৃষ্ঠ থেকে h উচ্চতায় যে কোনো বস্তু যে স্থিতিশক্তি হবে সেটা কি mgh + ω0। তাহলে আমি যদি ω2টাকে এইভাবে লিখি, তাহলে ω2 = mg, দেখে না যদি গুণ করি mgh2 - mgh1, দেখে না mgh2 - mgh1। তাহলে এটাকে আমি যদি এইভাবে লিখি mgh2 + ω0 - mgh1 - ω0, দেখুন এটা কেটে যাবে, তাহলে লিখতে পারি ω12 = mgh2 +
ওমেগা জিরো, মাইনাস দুটোতে কমন নিচ্ছি mgh1 প্লাস ওমেগা জিরো, তাহলে বা 1 2 ইকুয়াল টু, তাহলে এটা কী হচ্ছে দেখে নাও ওমেগা h2 মাইনাস ওমেগা h1, দেখে নাও। তাহলে খুব সহজে আমরা দুটো বিন্দুর মধ্যে যে কৃতকার্য বা স্থিতিশক্তি হবে সেটা দেখে নাও, দুই বিন্দুর স্থিতিশক্তির অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে, তাহলে এখানে আমরা কী পাচ্ছি দেখে নাও, তাহলে এইটা আমরা কী বুঝতে পারছি, অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে যদি H2 হয়ে যায়, ভূপৃষ্ঠ থেকে H2 WH2, ভূপৃষ্ঠ থেকে H2 উচ্চতায় যে কৃতকার্য হবে বা স্থিতিশক্তি হবে আর কি ওমেগা H1 উচ্চতা। ওকে, তাহলে ভূপৃষ্ঠ থেকে H1 উচ্চতায় কৃতকার্য বা স্থিতিশক্তি হবে, দুটোর ডিফারেন্সটাই হচ্ছে কি ওমেগা 1 2। তাহলে দেখে নাও এইভাবে আমরা যদি আমরা ইন্ডিভিজুয়ালি আলাদা সেপারেটভাবে আলাদাভাবে ভূপৃষ্ঠ থেকে যদি আমি স্থিতিশক্তি পার্থক্য বুঝতে চাই বা বের করতে চাই, তাহলে ভূপৃষ্ঠ থেকে H2 উচ্চতায় কৃতকার্য বা স্থিতিশক্তি মাইনাস ভূপৃষ্ঠ থেকে H1 উচ্চতায় স্থিতিশক্তির দুটো বিয়োগ করলে সেটা আমরা পাবো কি ওমেগা 1 2। অর্থাৎ H2 এখান থেকে H1 অবস্থা থেকে H2 জায়গায় বস্তু সরালে যেই স্থিতিশক্তি হবে এখান থেকে ইন্ডিভিজুয়ালি মাপলে সেই স্থিতিশক্তি হবে, অর্থাৎ ওমেগা 1 2 ইকুয়াল টু ওমেগা H2 মাইনাস ওমেগা H1। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। তাহলে এটা হচ্ছে কি ভূপৃষ্ঠের কাছাকাছি, ভূপৃষ্ঠের কাছাকাছি থাকা যে কোনো বস্তুর মধ্যে স্থিতিশক্তি কী হবে এবং সেই স্থিতিশক্তির পরিবর্তনটা কী হবে, তাই না? আমরা এটা যেমন পেলাম, এটা ওমেগা GH প্লাস ওমেগা জিরো, এটা আমি লিখে রাখছি এখানে ইকুয়াল টু mgh প্লাস ওমেগা জিরো। ওকে, এইটা অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে H উচ্চতায় সেটা হচ্ছে কি স্থিতিশক্তি এটা। এবার আমি বলতে চাইছি যদি কোনো বস্তুকে ভূপৃষ্ঠ থেকে অনেক উচ্চতায় নিয়ে যাওয়া হয় তাহলে সেখানে কি অভিকর্ষ ত্বরণের মান পরিবর্তিত হয়, তাই না? আমরা এর আগের পার্ট 3 আলোচনা করেছিলাম যে ভূপৃষ্ঠের কাছাকাছি থাকা অভিকর্ষ ত্বরণের মান g ইকুয়াল টু gm/r², কিন্তু যখনই বস্তুটাকে ভূপৃষ্ঠ থেকে ভিতরে গভীরে যাওয়া হবে বা উপর দিকে ওঠা হবে তখন অভিকর্ষ ত্বরণের মান কমতে থাকবে। তাহলে আমি g এর মান আর 1 থাকবে না। তাহলে আমি বলতে চাই কোনো বস্তু যে পৃথিবীর বাইরে অর্থাৎ পৃথিবীর আকর্ষণের বাইরে যদি নিয়ে যাওয়া হয় সেখানে যে বল কাজ করবে দুটো বস্তু এবং পৃথিবীর মধ্যে, সেটা হচ্ছে কি মহাকর্ষীয় আকর্ষণ বল। সেই বলটা কি দেখে নাও। এবার মেন কনসেপ্টটাই ফিরে আসা যায়। এবারে আমরা আসছি বিশাল দূরত্বের ক্ষেত্রে, অর্থাৎ দূরত্ব যদি খুব বেশি হয়ে যায় সেক্ষেত্রে কি এটা কি কাছাকাছি ছিল সেই জন্য এখানে জি ধ্রুবক ছিল বলে আমরা এটা করিনি, কিন্তু দূরত্ব যদি খুব বেড়ে যায় সেক্ষেত্রে কী হবে দেখুন। অর্থাৎ আমি বলতে চাইছি ধরলাম এটা হচ্ছে পৃথিবী। ওকে, পৃথিবী থেকে এখানে দূরত্ব দিলাম পৃথিবীর কেন্দ্র থেকে। ওকে, এবারে কেন্দ্র থেকে ধরব। ওকে, পৃথিবীর কেন্দ্র থেকে আর দূরত্বে স্মল এম ভর একটা বস্তু আছে আর পৃথিবীর ভর ধরলাম ক্যাপিটাল এম। তাহলে এদের মধ্যে কী হবে, একটা আকর্ষণ বল কাজ করবে, নিউটনীয় আকর্ষণ বল, যেটা আমরা এর আগে আলোচনা করেছিলাম ডিটেলস, সেটা হচ্ছে কি F ইকুয়াল টু জি ক্যাপিটাল এম স্মল এম বাই r²। ওকে, এইটা তাহলে এই বলটা কাজ করবে। এবারে আমি যদি চাই বস্তুটাকে এখান থেকে আর একটু ডিআর পরিমাণ সরাতে, তাহলে বস্তুকে আরও ডিআর পরিমাণ সরাতে কী তো কার্য করতে হবে, তাহলে এম বস্তুটিকে আর দূরত্ব থেকে ভূপৃষ্ঠ থেকে বা পৃথিবী থেকে আর দূরত্ব থেকে আরও ডিআর পরিমাণ সরাতে কৃতকার্য হবে। ভালো করে বুঝুন একদম বেসিকভাবে, যেটা নিটের ক্লাস হচ্ছে মানে খুব কঠিন হবে, আমার দ্বারা সম্ভব নয়, এটা খুব হাই স্টুডেন্টদের সম্ভব, এইটা প্রথম ব্রেন থেকে তুলে দাও। এইটা শুধু বোঝার চেষ্টা করো যেটা পড়ানো হচ্ছে, যেটা বোঝানো হচ্ছে সেটা তুমি বুঝতে পারছো কি না। যদি বুঝতে পারো তাহলে এটা তোমার জন্য। ওকে, তোমার কোনো চিন্তা করার বিষয় নেই, শুধু মনোযোগ সহকারে পড়ার চেষ্টা করবে।
এবার দেখে নাও, আমি বললাম কি একদম এই 11-12 তুমি যেভাবে পড়েছো সেই রকমই দেখে নাও। আমি বললাম কি এখানে তো আর দূরত্ব কি তো বল ছিল কি GMM/r²। এবারে dr পরিমাণ এখান থেকে ক্ষুদ্র পরিমাণ সরিয়েছি, তাহলে যদি সরানো হয় তাহলে সেখানে আমরা বল কৃতকার্য কি জানি কি বল ইন্টু সরণ। তাহলে এখানে যেহেতু ক্ষুদ্র পরিমাণ সরিয়েছি dr পরিমাণ, তাহলে কৃতকার্য ক্ষুদ্র হবে, তাহলে dw = F × dr, তাই না? এবার মানটা যদি বসিয়ে দিই তাহলে বা dw = G_m/r² dr। ওকে, এবারে দেখে নাও বস্তুটাকে যদি r1 থেকে r2 পরিমাণ সরাতে হয়, অর্থাৎ এবারে একটু চেঞ্জ হবে জিনিসটা। আমি বলতে চাইছি, ধরলাম ছবিটা আমি এখানেই আঁকছি, বস্তুটা প্রথমে পৃথিবীর কেন্দ্র থেকে r1 দূরত্ব ছিল, সেখান থেকে বস্তুটাকে আমি এখানে রাখতে চাইছি। ওকে, পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব হচ্ছে কি সেটা r2। ওকে, তাহলে আমি r1 দূরত্ব থেকে যদি r2 দূরত্বে বস্তুটাকে রাখতে চাই, তা সেক্ষেত্রে কৃতকার্য কত হবে? তাহলে সেক্ষেত্রে বলতে কি বস্তুটিকে পৃথিবীর বা বস্তুটিকে r1 থেকে r2 দূরত্বে সরাতে কৃতকার্য। সেই কৃতকার্যটা কী হবে দেখো, সেই কৃতকার্যটা হবে কি, তাহলে আমি ইন্টিগ্রেশন করে দেবো। তাহলে w = ইন্টিগ্রেশন F.dr, সেটা কি r1 to r2। ওকে, r1 to r2 এইটা মান বসে আমরা ইন্টিগ্রেশন করে দেবো। তাহলে কনসেপ্টটা আমি বোঝার চেষ্টা করো। তাহলে আমরা ক্ষুদ্র জন্য এটা পেলাম। এবার যদি আমরা বলে পুরো একদম r1 থেকে r2 পর্যন্ত সরাতে হবে, সেক্ষেত্রে কী হবে, আমরা ইন্টিগ্রেশন করে দেবো r1 থেকে r2 পর্যন্ত, ব্যাস এইটা বের করলে আমার অ্যান্সার বেরিয়ে যাবে। ওকে, তা যে কোনো বস্তু একটা দূরত্ব থেকে আরেকটা দূরত্বে গেলে সেখানে কৃতকার্য আমরা এইভাবে বের করতে পারি। এবার সেটা নির্ণয় করো কীভাবে দেখো, আমি এখানে একটু মুছে দিচ্ছি এটা। তো সেখান থেকে নাও w = ইন্টিগ্রেশন r1 to r2 F হচ্ছে কি G_M/r² dr। ওকে, তাহলে বা w = G_M/m ইন্টিগ্রেশন r1 to r2 r⁻² dr করলাম। ওকে, তাহলে বা ওমেগা বা w = G_M/m, তাহলে এটা ইন্টিগ্রেশন করলে কি হবে দেখে নাও, আমরা ইন্টিগ্রেশন জানি কি r⁻1 বাই -1 হবে, কারণ কি ইন্টিগ্রেশন করলে কি r⁻2 + 1 বাই -2 + 1। ওকে, এটা সেটা আমি সেই জন্য আমি এটা করলাম r1 to r2। ওকে, r1 to r2 তাহলে ইকুয়াল টু -1টা এদিকে চলে আসলো G_M/m। তোমাদের এনসিইআরটি বই M কে ME বলেছে, মাস অফ আর্থ। ওকে, আমি এম বারবার ই লেখা একটু বড় হয়ে যাবে, দরকার নেই, যেটা সহজ লাগবে সেইভাবে করার চেষ্টা করো। ওকে, -G_M, তাহলে এটা হলো কি দেখে নাও, যদি মান বসাই এখানটায় r2, তাহলে r2 -1 মাইনাস r1 -1 এইটা, তাহলে বা ওমেগা ইকুয়াল টু কী হচ্ছে দেখে নাও, ওমেগা ইকুয়াল টু আমরা বলতে পারি কি মাইনাস G_M। ওকে, তাহলে r2 হচ্ছে কি 1/r2 মাইনাস আছে -1/r1, ব্যাস। তাহলে এইটাই হচ্ছে কি কৃতকার্য। তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার কি কৃতকার্য, বা এইটা হচ্ছে স্থিতিশক্তি। সেখানে যে স্থিতিশক্তি হবে সেটা হচ্ছে এইটা, বা এখান থেকে যদি আমি চেঞ্জ করি তাহলে বা ওমেগা ইকুয়াল টু মাইনাস G_M বাই r2 মাইনাসে মাইনাসে প্লাস G_M বাই r1। ওকে, এইটা তা দেখে না খুব সহজে এটা আমরা পেয়ে গেলাম। এবার দেখে না এইটা হচ্ছে কি মেন হচ্ছে কি স্থিতিশক্তি, এইটা হচ্ছে কি স্থিতিশক্তি, অর্থাৎ কোনো বস্তুকে একটা স্থান থেকে আর একটা স্থানে নিয়ে যেতে যে স্থিতিশক্তি হবে সেটা হচ্ছে এটা। তার w ইকুয়াল টু মাইনাস G_M বাই r2 প্লাস G_M বাই r1। এবার দেখুন ধরি ω1 ইকুয়াল টু G_M বাই r1 এবং r2 ইকুয়াল টু
আর, ওকে, যদি ধরা আমি যদি ধরে নিই R2 ইকুয়াল টু আর ধরলাম এবং GMM/R1কে ওমেগা এন ধরলাম, তাহলে কী হবে ওমেগা ইকুয়াল টু, তাহলে এটা হচ্ছে দেখে নাও মাইনাস জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর প্লাস ওমেগা 1। তাহলে দেখে নাও এইটা কি আমরা এখানে এইটা পাচ্ছি ডব্লিউ ওমেগা এইচ ইকুয়াল টু MGH প্লাস ওমেগা 0। তাহলে এটাও তো স্থিতিশক্তি, তাই না, এটাও স্থিতিশক্তি, আর এটা আমরা এক্সট্রা একটা পেলাম। তাহলে এটা আসছে দেখে নাও। নর্মালি যদি আমরা এটা ডেফিনাইট ইন্টিগ্রেশন করলাম বলে এটা আসলো, যদি ইনডেফিনাইট ইন্টিগ্রেশন করতাম অর্থাৎ এখানে যদি আমি লিমিট না দিতাম কেমন হতো দেখে নাও। আমি যদি ধরলাম আমার ইন্টিগ্রেশন করে কী এসছে এইটা, তাই না, ইন্টিগ্রেশন করে ওমেগা, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি দেখুন ওমেগা জি ক্যাপিটাল এম স্মল এম R⁻⁻1/-1, তাই না, এইটা। তার যদি লিমিট না বসাতাম, এখানে যদি লিমিট না দিতাম তাহলে প্লাস সি একটা ধ্রুবক থাকতো ইন্টিগ্রেশনে। ভালো করে বুঝি না এখানটায়, এখানে আমি লিমিট দিয়েছি বলে এখানে কনস্ট্যান্ট আসে। যদি এটা লিমিট না দিতাম, এটা লিমিট ছাড়া যদি ইন্টিগ্রেশন করতাম তাহলে এটা প্লাস সি আসতো, সেখানে দেখেন মাইনাস জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর প্লাস সি, সিটাকে আমি বলছি ওমেগা 1। ওকে, তো দেখলাম কোনো সমস্যা নেই। তাহলে এটাকে আমরা এখানে যে প্রথম লিখলাম সেই অর্ডার আমরা এখানে পেয়ে গেলাম। তাহলে এইটা হচ্ছে কি যে মাইনাস জি এম ক্যাপিটাল এম স্মল এম বাই আর, এটা হচ্ছে স্থিতিশক্তি আর দূরত্বে। ওকে, আর দূরত্বে এখানে বলেছিলাম কি R1 R2 গ্রেটার দ্যান R1, এক্ষেত্রে কিন্তু এক্ষেত্রে R2 গ্রেটার দ্যান R1 ধরেছিলাম এই ধরে। এবার এখানে আমি ধরলাম কি GMM বাই আর প্লাস ওমেগা 0। এখানে দেখে নাও যদি ওমেগা 0 ইকুয়াল টু 0 হয়ে যায়, ওমেগা 1 ইকুয়াল টু 0 হয়ে যায়, এখানে যদি আমি বলি যদি ওমেগা 1, সাধারণত আমরা এইটা নেই না, তাই না, আমরা ক্লাস 11-এর স্থিতিশক্তি নির্ণয় করেছিলাম, সেখানে শুধু ছিল মাইনাস GMM বা M1M2/R। তাহলে এখানে আমি বলতে চাইছি ওমেগা 1 ইকুয়াল টু যদি 0 হয়ে যায়, ওমেগা 1 ইকুয়াল টু 0 হয়ে যায়, তাহলে ওমেগা 1 ইকুয়াল টু 0 মানে কী বোঝাচ্ছে দেখে না, ওমেগা 1 ইকুয়াল টু 0 মানে কী বোঝাচ্ছে সেটা ভালো করে বুঝে না। আমি বলতে চাইছি কোনো বস্তুকে যদি অসীম থেকে R1-এ নিয়ে আসা হয় তাহলে কী হবে দেখে না, অর্থাৎ আমি বলতে চাইছি কি অসীম থেকে এখানটায় যদি নিয়ে আসি, তার মানে আমি যদি এই ইন্টিগ্রেশনটাকে আমি আরেকবার করছি দেখুন ডাব্লু ইকুয়াল টু জি ক্যাপিটাল এম স্মল এম ইন্টিগ্রেশন, ওকে, R-2 dr। আমি বলতে চাইছি R1 না বলে যদি বস্তুটাকে অসীম থেকে, ভালো করে বুঝে নাও, বস্তুটাকে যদি অসীম থেকে আর দূরত্বে নিয়ে আসা হয় তাহলে কী হবে সেক্ষেত্রে। অর্থাৎ আমি এখানে আমি কী করি এই কনসেপ্ট ভালো করে বুঝে নাও। এখানে করেছিলাম কি বস্তুটা R1 ছিল, R1 থেকে R2-তে নিয়ে গেছি, R1-এ ছিল, R1 থেকে কোথায় নিয়ে গেছি R2-তে নিয়ে গেছি। এবার আমি বলতে চাইছি যে ওমেগা 1 কখন 0 হবে, ওমেগা 1টা কখন 0 হবে দেখলাম, তখনই 0 হবে যখন একটা বস্তুকে অসীম থেকে আর দূরত্বে নিয়ে আসবে। তাহলে আমি সেই জন্য বলতে চাইছি যে আমরা এই ইন্টিগ্রেশন যেটা করেছিলাম সেই ইন্টিগ্রেশনে R1-এর জায়গায় যদি মানে ইনফাইনাইট বসিত, অর্থাৎ R1 ইকুয়াল টু ইনফাইনাইট হলে, দেখে নাও R1 যদি ইনফাইনাইট হয় তাহলে এই টোটাল পার্টটা কি 0 হয়ে যাবে, তাহলে ওমেগা 1 0। তাহলে আমরা যে বলতে চাইছি যদি আমি অসীম দূরত্ব থেকে আর দূরত্বে নিয়ে যাই তাহলে সেক্ষেত্রে আমার কী দাঁড়াবে দেখে নাও জি ক্যাপিটাল এম স্মল এম R⁻²-1 -1/-1, এটা কি ইনফাইনাইট টু আর। তাহলে আর এর মান বসিয়ে দিলে কী হবে মাইনাস থাকবে, মাইনাস জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর, এখানটা হচ্ছে কি দেখে নাও এখানটা হচ্ছে মাইনাস বা এখানে প্লাস জি ক্যাপিটাল এম স্মল এম বাই ইনফাইনাইট, তাহলে এটা 0। তাহলে আমরা পাচ্ছি কি ডাব্লিউ ইকুয়াল টু মাইনাস জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর। ওকে, তাহলে এখানে দেখতে পাচ্ছি অর্থাৎ R1 ইকুয়াল টু ইনফাইনাইট হলে ওমেগা 1 ইকুয়াল টু 0 হয়। আমরা এটাকে পোটেনশিয়াল এনার্জি বা বিভব বলে থাকি, তাই না, আমরা পোটেনশিয়াল বা বিভব কী বলে থাকি, তড়িৎ বিভবটা কী বলেছিলাম যে কোনো আধানকে যদি অসীম থেকে একটা ইলেকট্রিক ফিল্ডে নিয়ে আসা হয় সেক্ষেত্রে যে কৃতকার্য হবে বা একক আধানকে নিয়ে আসলে সেখানে হচ্ছে তড়িৎ বিভব বলা। আর কোনো আধানকে যদি অসীম থেকে ইলেকট্রিক ফিল্ডে নিয়ে আসা হয় সেখানে হচ্ছে স্থিতিশক্তি হবে, তড়িৎ স্থিতিশক্তি। কিন্তু এক্ষেত্রে আমরা কী বলবো বা এক্ষেত্রে আমরা কী পেলাম দেখে নাও, এক্ষেত্রে আমরা কী পেলাম যে R2 ইকুয়াল টু দেখেন এই সমীকরণটায় R2 ইকুয়াল টু যদি
আর বসিয়ে দিই আর R1 ইকুয়াল টু যদি ইনফাইনাইট বসিয়ে দিই তাহলে ওমেগা ওয়ানটা কী হয়ে যাবে, জিরো হয়ে যাবে। তাহলে ওমেগা ওয়ানটা যদি জিরো হয়ে যায় এর মান হচ্ছে কোনো বস্তুকে যদি আমি অসীম দূরত্ব থেকে কোনো বস্তুকে বা স্মল এম ভরের বস্তুটিকে অসীম দূরত্ব থেকে যদি আর দূরত্বে পৃথিবী পৃষ্ঠ থেকে বা পৃথিবীর কেন্দ্র থেকে যে আর দূরত্বে আছে আর দূরত্বে নিয়ে আসি, সেখানে যে কৃতকার্য করতে হবে সেই কৃতকার্যটা হচ্ছে কি মাইনাস জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর। অর্থাৎ পুরো বিষয়টাকে আমি ছবি আকার আরেকবার বলে দিচ্ছি, দেখে নাও। এই হচ্ছে পৃথিবী, ধরলাম এখান থেকে কেন্দ্র থেকে এর দূরত্ব হচ্ছে কি আর, এখানে আমার স্মল এম ভরের বস্তু আছে যেটা হচ্ছে কোথায় আছে দেখে নাও, ইনফাইনাইট আছে। ওকে, তাহলে অসীম দূরত্ব থেকে কোনো বস্তুকে যদি আমি এই আর দূরত্বে নিয়ে আসতে পারি সেক্ষেত্রে যে কৃতকার্য হবে সেই কৃতকার্য হচ্ছে কি ডাব্লিউ ইকুয়াল টু মাইনাস জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর। আর ওমেগা জিরো ইকুয়াল টু কী হবে, ওমেগা ওয়ান ইকুয়াল টু জিরো হয়ে যাবে। দেখে নাও ওমেগা ওয়ান ইকুয়াল টু জিরো, ভালো করে দেখে নাও এই সমীকরণটাই ওমেগা ওয়ান ইকুয়াল টু কী পেয়েছি দেখে নাও এইটা, তাই ওমেগা ওয়ান ইকুয়াল টু এটা। তাহলে আমি যদি R1 ইকুয়াল টু ইনফাইনাইট, বারবার বলছি ভালো করে লক্ষ্য রাখো এটা, ওকে, R1 ইকুয়াল টু যদি ইনফাইনাইট ধরে নিই, R1 যদি ইনফাইনাইট হয়ে যায় তাহলে ওমেগা ওয়ানটা কী হয়ে যাবে, জিরো হয়ে যাবে। অর্থাৎ ওমেগা ওয়ান ইকুয়াল টু জিরো মানে বস্তুটা কোথায় আছে, আমার অসীমে আছে। তাহলে অসীম থেকে কোনো বস্তুকে আর দূরত্বে আনতে যে কৃতকার্য করতে হয় বা যেই কার্য করলে বা বাহ্যিক যে কৃতকার্য করলে একটা বস্তুকে অসীম থেকে আর এর মধ্যে নিয়ে আসা হয় সেই কার্যকে বলা কি স্থিতিশক্তি। সেই কার্যকে কি বলা হয়, স্থিতিশক্তি। সেই কার্যকে কি বলা হয়, স্থিতিশক্তি। এবং সেটা হচ্ছে ভি ইকুয়াল টু বলতে পারি কি মাইনাস জি এম এম বাই আর। ওকে, জি এম এম বাই আর। তাহলে ভালো করে বুঝে নাও, ব্যাপারটা বুঝে নাও। তাহলে আমি বললাম কি অসীম দূরত্ব থেকে স্মল এম ভরের বস্তুটিকে যদি পৃথিবীর কেন্দ্র থেকে আর দূরত্বে থাকে কোনো একটা দূরত্বে নিয়ে আসা হয় সেক্ষেত্রে যে বাহ্যিক যে কৃতকার্য করা হবে সেই কৃতকার্যটি বস্তুর মধ্যে স্থিতিশক্তি হিসাবে সঞ্চিত থাকবে এবং সেই শক্তিটি হবে কি মাইনাস জি এম এম বাই আর। ওকে, এইটা হচ্ছে শক্তি। এবার আমি যদি মহাকর্ষীয় বিভব বলি সেক্ষেত্রে হবে কি একক ভর বিশিষ্ট, এখানে কি স্মল এম ভরের একক ভর, শুধু স্থিতিশক্তি যে সংজ্ঞাটা বললাম সেখানে শুধু একক ভর বলতে হবে। অর্থাৎ একক ভরের কোনো বস্তুকে অসীম থেকে আর দূরত্বে বা মহাকর্ষীয় আকর্ষণের মধ্যে বা মহাকর্ষীয় বলের মধ্যে নিয়ে আসতে, যেখানে মহাকর্ষীয় আকর্ষণ বল কাজ করে, বা আর দূরত্বে নিয়ে আসতে যে কার্য করতে হয়, বাহ্যিক যে কৃতকার্য করা হয় সেটাকে বলা হয় কি মহাকর্ষীয় বিভব। একদম সিম্পল। অর্থাৎ একক ভরকে আমি নিয়ে আসবো কি অসীম দূরত্ব থেকে একদম আর দূরত্বের মধ্যে নিয়ে আসবো, সেক্ষেত্রে যে কৃতকার্য হবে সেইটা হচ্ছে মহাকর্ষীয় বিভব হবে। আর যদি একক ভরের বদলে স্মল এম ভরের কোনো বস্তুকে যদি অসীম দূরত্ব থেকে আর দূরত্বে নিয়ে আসা হয় সেক্ষেত্রে যে কৃতকার্য হবে সেটা হচ্ছে কি স্থিতিশক্তি। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। এবার আর ইকুয়াল টু দেখে নাও। এবার আমি বলতে চাইছি কি, তাহলে এখানটা দেখে নাও, তাহলে আমি বলতে চাইছি যদি আর ইকুয়াল টু ইনফাইনাইট হয়ে যায় তাহলে এই বস্তু দুটির মধ্যে দূরত্ব যত বাড়বে ততই কী হয়ে যাবে, ততই এদের মধ্যে স্থিতিশক্তি দুর্বল হয়ে যাবে। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। তাহলে একক ভর হলে মহাকর্ষীয় বিভব, আর দুটি ভর আলাদা হলে এবং অসীম থেকে যদি নিয়ে আসা হয় সেক্ষেত্রে যে স্থিতিশক্তি। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট আমি এই কনসেপ্টের উপরে তোমাদের এনসিইআরটি বইয়ে একটা প্রবলেম আছে, নিউমেরিক্যাল প্রবলেম আছে, সেই প্রবলেমটা করাবো। ওকে, তাহলে অঙ্কটা কি আছে দেখে নাও। এখানে অঙ্কটা বলে যে কি এল বাহু বিশিষ্ট, তোমরা যদি বেঙ্গলি ভার্সান পিডিএফ দেখো বা এনসিইআরটি দেখো সেখানে বাংলা যে কোশ্চেনটা আছে দেখে নাও। সে উদাহরণ 8.3, এল বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের 4টি শীর্ষ বিন্দুতে সমভরের অর্থাৎ এম 4টি কণা আছে, সংস্থাটির স্থিতিশক্তি নির্ণয় করো। অর্থাৎ প্রথমে কি সংস্থাটির স্থিতিশক্তি কী হবে সেটা নির্ণয় করতে বলেছে। তারপর বলেছে কি দেখে নাও বর্গক্ষেত্রটির কেন্দ্রে মহাকর্ষীয় বিভব কত হবে। বর্গক্ষেত্র যেটা বললাম তার বর্গকেন্দ্রতে মহাকর্ষীয় বিভব কী হবে। খুব সুন্দর একদম অঙ্কটা আছে দেখে নাও, আমরা খুব সহজভাবেই সমাধান করতে পারবো। সেটা কি হবে দেখে নাও, খুবই ইজি আছে কোশ্চেনটা, যদি কনসেপ্টটা বুঝতে পেরে যায় তাহলে খুব সহজ লাগবে। আর বলছে কি একটা বর্গক্ষেত্র আছে, ওকে, বর্গক্ষেত্রের 4টি শীর্ষবিন্দুতে
এম ভরের 4টি ভর আছে এবং এদের মধ্যেকার দূরত্ব হচ্ছে এল, প্রত্যেকটার মধ্যেকার দূরত্ব এল, প্রত্যেকটা সেম। ওকে, এল। তাহলে এখানে স্থিতিশক্তি কী হবে সেটা বের করতে বলেছে। আর বিভব কেন্দ্রতে, কেন্দ্র এই বর্গক্ষেত্রের কেন্দ্রবিন্দুতে কি মানে এই কেন্দ্রতে বিভব কত হবে সেই বিভবটা নির্ণয় করতে বলেছে। ওকে, তাহলে কী আর নির্ণয় করে দেখো, এখানে আমরা দুটো কর্ণ পেয়েছি। ওকে, তাহলে এটা কেন্দ্রবিন্দু ও ধরলাম। তার প্রথম আমরা কি স্থিতিশক্তি নির্ণয় করব। স্থিতিশক্তি নির্ণয় করতে হলে কী হবে, ভরের মধ্যে দূরত্ব দেখো। তাহলে এই দুটো ভরের মধ্যে যে দূরত্ব হবে সে বা এল দৈর্ঘ্য আছে, এক্ষেত্রে দেখে নাও এখানে স্থিতিশক্তি কী হবে দেখে নাও। আমি যদি U1 বলি, U1 ইকুয়াল টু কী হচ্ছে দেখে নাও, জি স্মল এম ইন্টু স্মল এম, দুটো এম আছে, বাই ডিস্টেন্স, মাইনাস থাকবে এখানে একটা মাইনাস, ওকে, বাই এল। ওকে, বাই এল। তাহলে জি আমরা জানি কি জি এম ক্যাপিটাল এম স্মল এম বাই আর, বা এখানে তাহলে আর এর জায়গায় এল আছে, তাহলে মাইনাস জি দেখে না ফর্মুলা কি ইউ ইকুয়াল টু মাইনাস জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর। তাহলে আর ইকুয়াল টু কী হবে, আর ইকুয়াল টু এল ক্যাপিটাল এম স্মল এম, দুটো সেম আছে তাই না। তাহলে এম এম বাই এল, এটা কটা আছে দেখে নাও, এখানে একটা হবে, এখানে একটা, আর এখানে টোটাল 4টে। ওকে, তাহলে এই 4টে শীর্ষবিন্দুতে 4টি শীর্ষ এম ভরের জন্য স্থিতিশক্তি কী হবে দেখো না, আমি এটাকে ধরছি কি U1 বা আমি শুধু এটাকে ইউ বলছি, নর্মাল U1, এটাকে ইউ ড্যাশ বলছি। U1 ইকুয়াল টু কী হবে, যেহেতু এটা কী হচ্ছে 4টের ক্ষেত্রে, একটা ক্ষেত্রে হলে 4টের ক্ষেত্রে কী হবে মাইনাস 4G M স্কোয়ার বাই এল, কারণ এম স্কোয়ার। ওকে, এটা হলো তার 4টে বিন্দুতে যে ভর আছে তাদের প্রত্যেকের মধ্যে যে স্থিতিশক্তি হবে এটা। এবং এখানে দেখে নাও দুটো কর্ণ আছে, এখান থেকে এইটা, এখান থেকে এইটা। তাহলে এই কর্ণের দৈর্ঘ্য কত হবে, এইটা এল, এইটা এল। তাহলে কর্ণের দৈর্ঘ্য কী দেখে নাও, আমি যদি নাম দিই ABCD, তাহলে কর্ণ দুটো দৈর্ঘ্য কত দেখে নাও, দুটো সেম হবে, AC ইকুয়াল টু BD। ওকে, সেটা কী হবে দেখে নাও, রুট অফ এল স্কোয়ার প্লাস এল স্কোয়ার, কারণ এটা যদি এখানে অতিভুজ হয় তাহলে এটা যদি হয় দেখে নাও, তাহলে হচ্ছে কি এল স্কোয়ার এল স্কোয়ার বাইরে যায়, তাহলে √1 প্লাস 1 প্লাস 1, তার মানে √2L। তাহলে বলবো কি দুটি বর্গক্ষেত্রের দুটি কর্ণের জন্য স্থিতিশক্তি দেখে নাও, এই বস্তুর মধ্যে একটা স্থিতিশক্তি কাজ করবে, কিন্তু এই বস্তু আর এই বস্তুর মধ্যে একটা স্থিতিশক্তি কাজ করবে, আবার এখানটায় আর এর মধ্যেও একটা স্থিতিশক্তি কাজ করবে, তাই না। কারণ কি দেখো না, এখান থেকে এর জন্য স্থিতিশক্তি, এর জন্য স্থিতিশক্তি বের করলাম, আবার এর জন্য স্থিতিশক্তি বের করতে হবে। একইভাবে এখান থেকে স্থিতিশক্তি, এখান থেকে স্থিতিশক্তি, আর এখান থেকে স্থিতিশক্তি, ঠিক দেখো না, সেইটাই আমরা করেছি। তাহলে এই সাইডগুলোর জন্য আমরা প্রথমে এটা পেয়ে গেছি, এবার কর্ণ দুটোর জন্য এটা পাবো, তাহলে সেটাকে আমরা U2 হচ্ছে, সেটা কত হবে দেখে নাও, মাইনাস জি, ওকে 2 আছে, প্রথম 2 বসাবো কারণ দুটোর জন্য, জি এম স্কোয়ার এম বাই ডিস্টেন্স, তাহলে ডিস্টেন্স কী আছে দেখো √2L। ওকে, √2L দেখে নাও, √2L হবে, এটা √2 আছে, তার টোটাল কত পাচ্ছি দেখে নাও। তাহলে আমি যদি এখান থেকে কমন নিয়ে নিই তাহলে দেখে নাও কী হবে, তাহলে আমরা পাচ্ছি অতএব বর্গক্ষেত্রের জন্য মোট স্থিতিশক্তি, অর্থাৎ বর্গক্ষেত্রের 4টি কোণেতে যে ভর আছে সেই ভরের জন্য, শুধু বর্গক্ষেত্রের জন্য স্থিতিশক্তি হবে না, বর্গক্ষেত্রের 4টি কোণেতে যে ভর আছে তার জন্য মোট স্থিতিশক্তি, সেই স্থিতিশক্তি কত হবে দেখো নাও। আমি এখানে একটু মুছে দিচ্ছি।
তাহলে ইউ ইকুয়াল টু u1 প্লাস u2, অর্থাৎ এখানে কত পেয়েছি -4gm²/l এইটা, আর এখানে দেখে নাও এখানে কী হবে -2gm²/l। ওকে, এটা √12, এটা হচ্ছে কি √12, ওকে, এটা হচ্ছে √12। এবার দেখে নাও এখান থেকে যদি কমন নিয়ে নিই -2gm²/l যদি কমন নেই, 2 আছে 2gm²/l যদি কমন নিই তাহলে এখানে পাচ্ছি কত দেখে না, শুধু 2 + 1/√2, এইটা। তাহলে এইটাই হচ্ছে কি একটি চারটি একই ভরের যে চারা যে বর্গক্ষেত্র গঠন করেছে তার স্থিতিশক্তি। তাহলে দেখে নাও এই ABCDতে যে চারটি ভর আছে তার জন্য যে মোট আমরা স্থিতিশক্তি পাবো সেটা হচ্ছে এটা ইউ ইকুয়াল টু -2gm²/l 2 + 1/√2। সিম্পলভাবে দেখে নাও। তাহলে আমরা কীভাবে বের করলাম দেখে নাও, প্রথমে সাইডের জন্য এই সাইডের স্থিতিশক্তি, এইটার জন্য কত হবে, এইটার জন্য কত হবে, এটার জন্য কত হবে, এটা বের করলাম। এটা হচ্ছে এখানটায় পেয়েছি চারটে জন্য, একটা জন্য যা হবে প্রত্যেকটা সেম মতো 4 দিয়ে গুণ করে দেবো, এটা পেলাম। আর কি এই দুটো কোঅর্ডিনেটের জন্য কত হবে, ব্যাস হয়ে গেল। তাহলে সেইগুলো যোগ করে দিলেই আমার মোট স্থিতিশক্তি পেয়ে গেলাম। এবারে কেন্দ্রেতে মোট স্থিতিশক্তি কত হবে, বিভব কত হবে দেখুন এই কেন্দ্রবিন্দুটায়, সেটা কীভাবে বের করতে গেলে খুবই সব। তাহলে আমরা এটা পেয়ে গেছি, আশা প্রথমে এটা বুঝতে পারলাম পুরোটা। তাহলে প্রথমে সাইডগুলোর জন্য, তারপরে হচ্ছে কর্ণগুলোর জন্য স্থিতিশক্তি বের করলাম, দুটোকে অ্যাড করে 4টি ভরের জন্য মোট যে স্থিতিশক্তি হবে সেটা বের করলাম। এবারে কেন্দ্রতে বিভব কত হবে দেখুন, এবার আমরা কেন্দ্রতে বিভব নির্ণয় করবো দেখুন। তাহলে বিভব মানে হচ্ছে কি দেখে নাও, এখানেও ডিস্টেন্সটা প্রত্যেকটা দেখে নাও, যদি এখানে যদি ও বিন্দু বলি প্রত্যেকটা দূরত্ব তাহলে কত হবে দেখে নাও, OA OB OC = OD, প্রত্যেকটা দূরত্ব সেম হবে তো, এখান থেকে দূরত্ব, এখান থেকে দূরত্ব, এখান থেকে দূরত্ব। এবার দেখেন এই দূরত্ব ইকুয়াল টু কি, টোটালটা দূরত্ব হবে কি AC/2 বা বলতে পারি কি BD/2, অর্থাৎ কর্ণের অর্ধেক, কর্ণটা যতটুকু হবে তার অর্ধেক। তাহলে অর্ধেক আমরা কর্ণটা কী করেছিলাম √12, তাই না, কর্ণ ছিল কি √12, তার মানে এখানে বলতে পারি কি √2l যদি হয় তাহলে এর অর্ধেক 2, তাহলে এটা কত হচ্ছে দেখে নাও, এটা হবে কি √2 যদি l হয় তাহলে আমি এখানটা বলতে পারি যে √2l/√2 × √2, তাহলে √2 কাটবে = l/√2। তাহলে প্রত্যেকটার বাহু দৈর্ঘ্য কত হচ্ছে এখানে l/√2, তাহলে হচ্ছে l/√2, ওকে l/√2, প্রত্যেকটা l/√2 l/√2, তাহলে এটা ইকুয়াল টু বলতে পারি কি আমি ইকুয়াল টু l/√2, ওকে l/√2। দেখো না টোটালটা হচ্ছে √2l কে 2 দিয়ে ভাগ করলে তাহলে অর্ধেক দূরত্ব পাবো, সেটার মানে কি হচ্ছে l/√2। তাহলে এখানে পাচ্ছি কি দেখো না, তাহলে অতএব বর্গক্ষেত্রটির কেন্দ্রবিন্দুতে মোট বিভব কত হবে, V = বলতে পারি কি, তো দেখুন V = তাহলে আমাকে মাইনাস এর জন্য ভর, এখানে কেন্দ্রবিন্দুতে একক ভর যদি থাকে তাহলে g(m)/ডিস্টেন্সে কী আছে দেখো না l/2, তাহলে l/2 না l/√2, তাই না l/√2, তাহলে হবে কি l/√2 মাইনাস দিয়ে প্রত্যেকটা হবে, এটা কটা 4টে আছে দেখো না, তাহলে আমি যদি করি তারপর লিখি -g(m)/l/√2 -g(m)/l/√2, এইভাবে আর একটা থাকবে -g(m)/l/√2, তাহলে কত হচ্ছে দেখো না, তাহলে বা এটা কবার আছে 4 বার, তাই না 1 2 3 4, তাহলে V = -4gm/l/√2, তাহলে ইকুয়াল টু -4√2gm/l, এটা হচ্ছে V। তাহলে দেখে নাও কেন্দ্রবিন্দুতে যে বিভব হবে সেই বিভবটা হচ্ছে কি -4√2gm/l, ওকে, এটা হচ্ছে কেন্দ্রবিন্দুতে মোট বিভব। আর হচ্ছে কি একটি 4টি এটা বর্গাকার শীর্ষবিন্দু যে 4টি সমভরের বস্তু থাকে সেক্ষেত্রে যে স্থিতিশক্তি হয় সেটা হচ্ছে স্থিতিশক্তি। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। তাহলে এই হচ্ছে স্থিতিশক্তির কনসেপ্ট এবং তার উপরে একটা নিউমেরিক্যাল প্রবলেম করে দেখালাম। নেক্সট যেটা আলোচনা করবো সেটা হচ্ছে কি এসকেপ ভেলোসিটি বা মুক্তিবেগ, খুবই ইন্টারেস্টিং কনসেপ্ট দেখে নাও।
এসকেপ ভেলোসিটি বা মুক্তিবেগের কনসেপ্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এটা আমরা কীভাবে বুঝবো দেখে নাও। মুক্তিবেগ, ওকে, মুক্তিবেগ বা এসকেপ ভেলোসিটি। মুক্তিবেগ বা এসকেপ ভেলোসিটির কনসেপ্টটা কি দেখো। পৃথিবী দেখো না, পৃথিবী পৃষ্ঠের উপরে যে কোনো বস্তুকে ছাড়া সেটাকে হচ্ছে কি পৃথিবীতে আবার আছড়ে পড়বে। একতলা থেকে কোনো বস্তুকে ছড়লে সেইটাও পৃথিবী পৃষ্ঠে আসবে, 10 তলা থেকে ছড়লে সেইটাও কিন্তু পৃথিবী পৃষ্ঠে আসবে, এবং যদি 50 তলা থেকে কোনো বস্তুকে ছড়ায় সেটাও কিন্তু পৃথিবীতে আছড়ে পড়বে, তাই না? তাহলে পৃথিবীর উপরে, পৃথিবীর কাছাকাছি কোনো বস্তুকে যদি রাখা হয় বা সেখানে ছাড়া হয়, সেই বস্তুটা পৃথিবী থেকে ফিরে আসবে। কিন্তু যদি এরকম হয় যে এরকম কোনো ডিস্টেন্সে কোনো বস্তুকে এমন বেগে ছুড়বো সেইটা আর পৃথিবীতে ফিরে আসবে না। নর্মালি তুমি যে কোনো ঢেল খেল, ছোটোবেলা আমরা খেলতাম না, বলকে নিয়ে স্কুলে বল উপর দিকে ছুটতাম, ছোড়ার পর আবার ক্যাচ লুকতাম সেটাকে। যদি এরকম হয় যে ছুড়লাম, এমন বেগে ছুড়লাম আর ফিরে আসলো না, হাতে আসলো না, তাহলে কতটাই ইন্টারেস্টিং হয়, তাই না? এগুলো আমরা বিভিন্ন সুপার হিরো মুভিতে এগুলো দেখে থাকি। তো এরকম যদি হয়, কোনো বস্তুকে যদি এমন একটা নির্দিষ্ট দ্রুতি দেওয়া হয় বা স্পিড দেওয়া হয়, সেই স্পিডের ফলে সে এতটা স্পিড বা এতটা দ্রুতি গেইন করবে, অর্জন করবে, যার ফলে বস্তুরা পৃথিবীতে ফিরে আসবে না। অর্থাৎ পৃথিবীতে ফিরে আসবে না মানে কি, পৃথিবীর যে আকর্ষণ বল আছে, যে ফিল্ড আছে, এই ফিল্ডের বাইরে চলে যাবে। যদি এরকম সমস্যা, এরকম যদি হতে পারে, তাহলে তা বলা যায় কি সে পৃথিবীর অভিকর্ষ ত্বরণের বাইরে চলে গেছে। তাহলে সেটাকে যখনই কোনো বস্তু যে কোনো গ্রহের, আমি শুধু পৃথিবীর কথা বলছি না, যে কোনো গ্রহের অভিকর্ষ ত্বরণের বাইরে চলে যাবে, তখন তাকে বলা হয় কি সে যে দ্রুতি অর্জন করবে সেটা যেটা এসকেপ ভেলোসিটি। তাহলে পৃথিবীর ক্ষেত্রে পৃথিবীর অভিকর্ষ, যদি কোনো বস্তুকে এমন বেগে ছোড়া হয় বা এমন দ্রুতিতে ছোড়া হয়, সে বস্তুটার পৃথিবীতে আর আছড়ে পড়ে বা পৃথিবী পৃষ্ঠে আর ফিরে আসে না, তাহলে ওই বস্তুটার ওই দ্রুতিটাকে বলা হয় কি এসকেপ ভেলোসিটি বা মুক্তিবেগ। অর্থাৎ পৃথিবীর অভিকর্ষ ত্বরণের বাইরে কোনো বস্তুকে যদি নিক্ষেপ করা হয় বা কোনো বস্তুকে এমন বেগেতে বা স্পিডেতে বা দ্রুতিতে নিক্ষেপ করা হয়েছে যার ফলে বস্তুরা আর পৃথিবীর পৃষ্ঠে ফিরে আসেনি, সেই দ্রুতিকে বলা হয় কি এসকেপ ভেলোসিটি। অর্থাৎ যে আমরা এটা অনেক বাড়াতে পারি, কমও করতে পারি, এখানে এসকেপ ভেলোসিটি সেটাকে বলা হয় যে ন্যূনতম, ভালো করে বুঝুন, যে ন্যূনতম দ্রুতিতে কোনো বস্তুকে পৃথিবী পৃষ্ঠের উপর থেকে ছুড়লে বস্তুটার পৃথিবী থেকে ফিরে আসে না, সেই ন্যূনতম দ্রুতি বা স্পিডকে বলা হয় কি এসকেপ ভেলোসিটি বা মুক্তিবেগ। ওকে, তো আশা করি সংজ্ঞাটা বুঝতে পেরেছো। এবার দেখে নাও এটা আমরা গাণিতিক সমাধানটা কীভাবে করব। তাহলে আমরা কীভাবে বুঝবো যে কত দূরত্বে গেলে বস্তুটা আর কি পৃথিবী পৃষ্ঠে আছড়ে পড়বে না। ওকে, এর অভিকর্ষ ত্বরণের টান কতটুকু, এটা হচ্ছে পৃথিবী। ওকে, বুঝলাম, এর হচ্ছে বায়ুমণ্ডল আছে। তাহলে আমি ধরলাম এখানে কোনো বস্তু যদি এমন বেগে ছড়াই যে পৃথিবী যদি অসীমে পৌঁছায়, ইনফাইনাইটে, অর্থাৎ একটি বস্তু যদি অসীমে পৌঁছে যায় তাহলে সেটা পৃথিবীর অভিকর্ষ ত্বরণের বাইরে চলে যাবে, এবং সেখানে যে তাহলে কোনো বস্তুকে অসীমে পাঠাতে ন্যূনতম যে বেগ বা যে ভেলোসিটি দরকার সেটা হচ্ছে কি ধরলাম ভিএফ ধরুন। ওকে, তাহলে এখানে ধরি কোনো বস্তুকে পৃথিবী পৃষ্ঠ থেকে অসীম দূরত্বে নিক্ষেপ করলে বস্তুটা পৃথিবীতে ফিরে আসবে না, বস্তুটি পৃথিবীতে আর ফিরে আসবে না। এবং বস্তুটি যে দ্রুতিতে যাবে সেটি হলো ভিএফ, এবং বস্তুটার ভর আমি স্মল এম ধরব। তাহলে স্মল এম ভরের বস্তুটিকে যদি ভিএফ দ্রুতিতে ছোড়া হয় তাহলে সেটা পৃথিবীর ফিরে আসবে না। ওকে, এক্ষেত্রে তাহলে মোট শক্তি কত হবে দেখে নাও। তাহলে বস্তুর মোট কত শক্তি অর্জন করবে, আমরা জানি মোট শক্তি হচ্ছে কি স্থিতিশক্তি আর গতিশক্তি, দেখে নাও। তাহলে অতএব মোট শক্তি
যখন বস্তুটাকে অসীমে পাঠানো হচ্ছে, ওকে, ই ইনফাইনাইট থেকে, সেটা কী হচ্ছে স্থিতিশক্তি, গতিশক্তি প্লাস স্থিতিশক্তি। তাহলে গতিশক্তি কত হবে দেখেন, হাফ অফ এম ভি এফ স্কোয়ার। আর স্থিতিশক্তি অসীমে আমরা এই আগে স্থিতিশক্তি নির্ণয় করলাম, অসীমের স্থিতিশক্তি W1, ওকে, অসীমের জন্য স্থিতিশক্তি আমরা W1 ধরলাম, ওকে। তাহলে এটা যে স্থিতিশক্তি হচ্ছে কি W1, অসীম থেকে, তাই না, এটা যে W1 হবে। তাহলে এটা পেলাম আমরা। এবার দেখে নাও কোনো বস্তু যদি মানে মহাকর্ষের মধ্যেই থাকে, ওকে, মহাকর্ষের আকর্ষণের মধ্যেই থাকে, তখন সেখান থেকে ভিআই ইনিশিয়াল বা প্রাথমিকভাবে বলে, প্রাথমিকভাবে বস্তুকে ভিআই বেগে ছুড়লে মোট শক্তি হবে মোট শক্তি কত হবে দেখেন, সেটা ই আই ইনিশিয়াল, হাফ অফ এম ভিআই স্কোয়ার মাইনাস জি ক্যাপিটাল এম স্মল এম বাই, এখানে ডিস্টেন্স নিয়ে নেবো, ধরলাম এখানে ডিস্টেন্সটা আমি ধরলাম কি স্মল আর ধরলাম প্লাস ওমেগা 1। বারবার যেটা ভালো করে দেখেন, আমরা কী করেছিলাম, ওমেগা ইকুয়াল টু মাইনাস জি এম স্মল এম বাই আর প্লাস ওমেগা 1। তাহলে আর ইকুয়াল টু যদি ইনফাইনাইট হয়ে যায়, তাহলে ওমেগা ইকুয়াল টু কি ওমেগা 1। তাহলে বস্তুটাকে আমি বলেছিলাম কি অসীম দূরত্বে, ভালো করে বুঝেন এই কনসেপ্টটা, বলছি স্থিতিশক্তির কনসেপ্টটা আরেকবার ভালো করে বুঝে না। এই জায়গাটা আমি কি স্থিতিশক্তি কী পেয়েছিলাম দেখে নাও, ওমেগা ইকুয়াল টু পেয়েছিলাম মাইনাস জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর প্লাস ওমেগা 1। এখানে দেখে নাও যদি আর ইকুয়াল টু ইনফাইনাইট, এখানে কী ছিল স্মল এম ক্যাপিটালের মধ্যে দূরত্ব কি আর ছিল, আমি আর ইকুয়াল টু যদি ইনফাইনাইট দিয়ে দিই, তাহলে ওমেগা ইকুয়াল টু কী হবে ওমেগা 1, ওমেগা ইকুয়াল টু কী হয়ে যাবে ওমেগা 1। অর্থাৎ বস্তু দুটোর মধ্যে দূরত্ব যদি অসীম হয়ে যায়, M1 M2 আই আর, তাহলে এই আরটা কার মধ্যে দূরত্ব, ক্যাপিটাল এম পৃথিবীর এবং বস্তুর মধ্যে দূরত্ব হচ্ছে কি স্মল আর। আমি বলতে চাইছি আর ইকুয়াল টু ইনফাইনাইট, তার মানে কি বস্তু এবং পৃথিবীর মধ্যে দূরত্ব যদি অসীম হয়ে যায়, তাহলে ওমেগা ইকুয়াল টু কী পাবো ওমেগা 1 পাবো। তাহলে এইটাই আমরা করেছি, অর্থাৎ বস্তুকে যদি আমি পৃথিবী থেকে অসীমে পাঠাই, সেক্ষেত্রে স্থিতিশক্তি কী হবে, আর ইকুয়াল টু ইনফাইনাইট হলে সেক্ষেত্রে স্থিতিশক্তি কী হবে ওমেগা 1 হবে, ঠিক না। সেই জন্য আমি স্থিতিশক্তিটাকে ওমেগা 1 লিখেছি। এখানে স্থিতিশক্তিকে ওমেগা 1 কেন লিখলাম, কারণ কি আমার যে স্থিতিশক্তি যে ফর্মুলা পেয়েছিলাম W ইকুয়াল টু মাইনাস জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর প্লাস ওমেগা 1, তাহলে আর ইকুয়াল টু ইনফাইনাইট হলে, অর্থাৎ বস্তু এবং পৃথিবীর মধ্যে দূরত্ব, বস্তু এবং পৃথিবীর দূরত্ব ইনফাইনাইট হলে সেখানে ওমেগা ইকুয়াল টু ওমেগা 1 হবে। তাহলে এখানটায় কী করা হয়েছে, বস্তুটাকে কোথায় সরানো হয়েছে, অসীমে পাঠানো হয়েছে। তাহলে অসীমে পাঠানো হয়েছে কি, তাহলে বস্তু আর পৃথিবীর মধ্যে দূরত্ব কত ইনফাইনাইট, তাহলে ইনফাইনাইটের স্থিতিশক্তি কত হবে, তাহলে এখানে স্থিতিশক্তি ওমেগা 1 হবে। সেই জন্য আমি এখানে করেছি কি হাফ অফ এম বি স্কোয়ার গতিশক্তি প্লাস ওমেগা 1 স্থিতিশক্তি, ওকে। দ্বিতীয়টা চলে আসো, এবারে বলে যাবে পৃথিবীর আকর্ষণের মধ্যেই আছে, তাহলে সেটা কি হাফ অফ এম বি স্কোয়ার স্থিতিশক্তি কী হবে, এখানে স্থিতিশক্তিকে আমি ওমেগা বলতে পারি, এটাও আমি এখানে বলব কি এটা হচ্ছে কি গতিশক্তি প্লাস স্থিতিশক্তি, ওকে, গতিশক্তি প্লাস স্থিতিশক্তি। এবার স্থিতিশক্তিটা তাহলে কী হবে দেখে নাও, তাহলে ওমেগা হচ্ছে এইটা, ওমেগা হচ্ছে এইটা, তাহলে বসিয়ে দিলে, তাহলে বা ই আই ইকুয়াল টু হাফ অফ এম ভি আই স্কোয়ার মাইনাস জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর প্লাস ওমেগা 1, পুরোটাই বসে গেল, পুরোটাই বসে গেল, এখানে আরটা ইনফাইনাইট না। এবারে আমরা কি জানি দেখে নাও, এটাকে যদি আমি 1 নম্বর সমীকরণ বলি, এটাকে যদি আমি 2 নম্বর সমীকরণ বলি, তাহলে আমরা কি জানি শক্তি সংরক্ষিত হয়, তাহলে শক্তি অর্থাৎ সমস্ত জায়গায় শক্তি সর্বদিকে ধ্রুবক থাকে, না শক্তি বাড়ে না শক্তি কমে। তাহলে আমরা বলতে পারি কি শক্তি সংরক্ষণ সূত্র অনুযায়ী, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো, তাহলে অতএব শক্তির সংরক্ষণ সূত্র অনুযায়ী
কী হবে দেখে নাও, ই আই ইকুয়াল টু ই ইনফাইনাইট। তাহলে কী হচ্ছে দেখে নাও, হাফ অফ এম ভি আই স্কোয়ার, ওকে, এম ভি আই স্কোয়ার মাইনাস জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর প্লাস ওমেগা 1 ইকুয়াল টু হাফ অফ এম ভি এফ স্কোয়ার প্লাস ওমেগা 2, ওকে, ওমেগা 1। তাহলে এই ওমেগা 1 কেটে যাবে। তাহলে আমরা কী পাবো দেখে নাও, তাহলে বা আমরা পেলাম হাফ অফ এম ভি আই স্কোয়ার মাইনাস জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর, এর ভর হচ্ছে ক্যাপিটাল এম পৃথিবীর ভর, ইকুয়াল টু হাফ অফ এম ভি এফ স্কোয়ার, ওকে। এটা এবার এখান থেকে একটা জিনিস বোঝার চেষ্টা করো, কখন, তাহলে আমি এই সমীকরণ থেকে এই সমীকরণটা ভালো করে লক্ষ্য করো, দেখে নাও। তাহলে এটা গতি শক্তি মানে স্থিতিশক্তি, তাহলে এক্ষেত্রে গতি শক্তি মানে স্থিতিশক্তি, এতে যে মাইনাস বা বিয়োগ ফলটা কী হবে, সর্বদা পজিটিভ হবে, অর্থাৎ গ্রেটার দ্যান 0। এটা হচ্ছে কি ইনফাইনাইটে বস্তুর গতি শক্তি, অর্থাৎ কোনো বস্তু অসীম দূরত্বে যদি পাঠাতে হয়, অসীম দূরত্বে পাঠাতে গেলে সেক্ষেত্রে এই বেগে পাঠাতে হবে। এবার আমি বলতে চাইছি বস্তুটাকে যে অসীম দূরত্বে পাঠালেই যে সেটা মুক্তিবেগ অর্জন করবে সেটা নয়, তার থেকে কমও হতে পারে। তা দেখে নাও, আমি বলতে চাইছি যে কোনো বস্তুকে অসীমে পাঠালেই যে মহাকর্ষে আকর্ষণে বাইরে চলে যাবে সেটা নয়, তার থেকে যে দূরে পাঠাতে হয়, তাই না? অর্থাৎ আমি বলতে চাইছি মিনিমাম কোনো বস্তুকে যদি অসীম ভূপৃষ্ঠ থেকে অসীমে পাঠাতে পারি, সেটাও মহাকর্ষে আকর্ষণের বাইরে যেতে পারে, কিন্তু তার থেকেও যদি বেশি শক্তিতে, তার থেকেও যদি আমি বেশি দূরত্বে পাঠাই, তাহলে সে অবশ্যই পালিয়ে যায়, মানে ভূপৃষ্ঠের এসকেপ ভেলোসিটির অর্জন করবে বা ভূপৃষ্ঠের অভিকর্ষ ত্বরণের বাইরে যেতে পারবে। তাহলে এটা অবশ্যই কি, এইটার মান, এর বিয়োগফলটা অবশ্যই গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হবে। আমি বলতে চাইছি কি, হাফ অফ এম ভি আই স্কোয়ার মাইনাস জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর অলওয়েজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। যদি এর মানটা দেখেন, এর মানটা যদি 0 থেকে 0 ইকুয়াল, অর্থাৎ অসীমে 0 ইকুয়াল মানে কি, এটা 0 ইকুয়াল মানে হচ্ছে কি এইটা আর এইটা দুটো ইকুয়াল, 0-র সঙ্গে সমান মানে কি বোঝা যাচ্ছে দেখে নাও, অর্থাৎ এই হাফ অফ এম ভি আই স্কোয়ার মাইনাস জি এম এম বাই আর এর মানটা আর এর মানটা দুটো যদি ইকুয়াল হয়ে যায়, তাহলে কী হয়ে যাবে, এটার মান 0 হয়ে যায়, তাই না? তাহলে এটা 0 ইকুয়াল হয়ে যাচ্ছে দেখে নাও। তার মানে বলতে চাইছি দেখে নাও, গতি শক্তি আর স্থিতিশক্তি দুটো ইকুয়াল হয়ে গেলে 0 হয়ে যাচ্ছে। আমি বলতে চাইছি যদি এটা এর বিয়োগফলটা যদি 0-র থেকে বেশি হয়, ওকে, 0-র থেকে বেশি হয়ে যায় বা 0-র ইকুয়াল হয়, তখন বস্তুটা পৃথিবীর আকর্ষণীয় বলের বাইরে চলে যাবে। অর্থাৎ বস্তুটা যদি অসীমে বা তার থেকে দূরে চলে যায়, তাহলে কী হবে, সেটা মহাকর্ষ আকর্ষণের বাইরে চলতে পারে। তাহলে এটা ইকুয়াল হতে দেখে নাও, এর বিয়োগফল ভালো করে বুঝে নাও, এর বিয়োগফল যদি নেগেটিভ হয়ে যায়, তাহলে এটা কি, এটা নেগেটিভ। তাহলে এটা নেগেটিভ কখন হতে পারে, গতিশক্তি নেগেটিভ হবে না। তাহলে এইটা অবশ্যই এটা পজিটিভ যদি হয়ে যায়, এইটা যদি পজিটিভ হয়, তবেই বস্তুটা অভিকর্ষ ত্বরণের বাইরে যেতে পারে। অর্থাৎ এখানে গতিশক্তি স্থিতিশক্তি থেকে বেশি হবে, গতিশক্তি যদি স্থিতিশক্তির থেকে বেশি হয়, তবেই কিন্তু বস্তুটা কী হয়ে যাবে, পৃষ্ঠের থেকে মানে পৃথিবীর আকর্ষণ বল থেকে বাইরে চলে যাবে। অর্থাৎ এইটা গ্রেটার দ্যান 0 হবে, এইটা কী হবে, এইটা ধনাত্মক হবে, মানে এটা 0-র থেকে বেশি হবে। সেই জন্য আমি বলতে চাই এটাকে, এর মান গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হলে, এর মান যদি এ দুটোর বিয়োগফল ভালো করে বুঝে নাও, এইটা এই বিষয়টা নয়, এই বিষয়টা ভালো করে দেখো না, এই দিকেরটা দেখো না। আমি বলতে চাইছি যে এখানে গতিশক্তি আর স্থিতিশক্তি যে মাইনাস আছে, যদি বস্তুটার এই দিকেরটা দেখে না, যদি এই জি এম এম বাই আর এর মানটা, স্থিতিশক্তির মানটা গতিশক্তির থেকে বেশি হয়ে যায়, তাহলে বস্তুটা কখনো পৃথিবীর অভিকর্ষ ত্বরণের বাইরে যেতে পারবে না, কখনো মুক্তিবেগ লাভ করবে না। আর যদি বস্তুটা গতিশক্তিটা স্থিতিশক্তিতে বেশি হয়ে যায়, তাহলে বস্তুটা কী হবে, অভিকর্ষ ত্বরণের বাইরে চলে যাবে, মানে এর বিয়োগফলটা কী হবে, ধনাত্মক হবে। তাহলে গতিশক্তি আর স্থিতিশক্তির বিয়োগফলটা যদি ধনাত্মক হয়, তবেই একটি বস্তু মুক্তিবেগ লাভ করবে, নাহলে লাভ করবে না। তাহলে আমরা কি বলতে পারি যে এই দুটোর বিয়োগফল গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হয়, 0-র সমান, না 0-র থেকে বেশি হবে। এবার আমি সংজ্ঞাতে কি বলেছিলাম, মুক্তিবেগের যে ন্যূনতম যে বেগ অর্জন করলে কি হয়ে যাবে, বস্তুটা পৃথিবীর অভিকর্ষ ত্বরণের বাইরে চলে যাবে, সেই বেগটা আমি মুক্তিবেগ বলছি। আর সেখানে তাহলে কী হবে, তাহলে এই দুটোর বিয়োগফল মিনিমাম কি 0 হতে হবে। তাহলে বলতে পারি কি, অতএব হাফ অফ এম ভি আই স্কোয়ার মাইনাস জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর ইকুয়াল টু 0 যদি হয়ে যায়, তাহলে বা হাফ অফ স্মল এম ভি আই স্কোয়ার ইকুয়াল টু জি এম স্মল এম বাই আর। তাহলে স্মল এম কাটবে,
তাহলে বা বলতে পারি কি vi স্কোয়ার ইকুয়াল টু 2gm/r। ওকে, 2gm/r এটা হচ্ছে দেখে নাও। তাহলে এখান থেকে আমরা কী বলতে পারি দেখে নাও, তাহলে বা ভি মিনিমাম ইকুয়াল টু রুট অফ কী পাচ্ছি দেখে নাও 2gm/r। ওকে, এইটা তাহলে আমরা মিনিমাম ভেলোসিটি কত পাচ্ছি রুট অফ 2gm/r। এবারে এখানটা দেখে নাও, এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আছে, সেটা কি বস্তুটা কোথা থেকে ছড়া আছে দেখে নাও, ভি মিনিমাম কী পেলাম রুট অফ 2gm/r। অর্থাৎ এখান থেকে পৃথিবীর কেন্দ্র থেকে, আমি যদি পৃথিবী দেখি, পৃথিবীর ব্যাসার্ধ আর ধরো ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতা। ওকে, এইচ উচ্চতা, অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় এখান থেকে যদি কোনো বস্তুকে ছোড়া হয়, ওকে এখান থেকে ছুড়ে গেছে, তারপর সে এসকেপ ভেলোসিটি লাভ করেছে। ওকে, এসকেপ ভেলোসিটি লাভ করেছে। তাহলে এখানে ডিস্টেন্সটা তোমরা টোটালটা হচ্ছে এটা হচ্ছে ক্যাপিটাল আর, আর এই টোটালটাকে বলেছিলাম কি স্মল আর। তাহলে ভূপৃষ্ঠ থেকে এইচ, তাহলে স্মল আর ইকুয়াল টু কী হচ্ছে আর প্লাস এইচ। তাহলে ভি মিনিমাম ইকুয়াল টু কী হচ্ছে রুট অফ 2gm/r প্লাস এইচ। ওকে, আমি এটা প্রথমে এই জন্য লিখলাম না, কারণ বারবার লিখতে অনেক বড় হয়ে যায়, সেই জন্য আমি স্মল আর দিয়ে করেছিলাম এটা। এবার দেখে নাও, যদি বস্তু, তাহলে এই ক্ষেত্রে কী হচ্ছে দেখে নাও, বস্তুটিকে যদি ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায়, ভালো করে দেখে নাও, বস্তুটিকে যদি ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতা থেকে যদি ছোড়া হয় বা নিক্ষেপ করা হয়, এবং সেই বস্তুটা তখন এসকেপ ভেলোসিটি লাভ করবে বা পৃথিবীর আকর্ষণীয় বা অভিকর্ষ ত্বরণের বাইরে চলে যাবে, যেই বেগটা হচ্ছে সেটাকে ভি মিনিমাম। এবারে যদি বস্তুটাকে ভূপৃষ্ঠ থেকে ছোড়ায়, অর্থাৎ বস্তুটা যদি ভূপৃষ্ঠ থেকে ছোড়া হয়, তাহলে বলতে হবে কি এখানে বস্তুটিকে থেকে ছুড়লে, অর্থাৎ এইচ ইকুয়াল টু 0, তাই না? ভূপৃষ্ঠতে ছুটছে মানে কি বস্তুরা এখানটা আছে, এইখান থেকে ভূপৃষ্ঠতে ছড়াচ্ছে। ওকে, তার মানে আমি কোনো উচ্চতা হতে নয়, কোনো একটা হাইট থেকে আমি বস্তু ছুড়লাম এতটুকু, এটা যে এসকেপ ভেলোসিটি হবে। কিন্তু বস্তুটা যদি আমি ভূপৃষ্ঠে থাকে সেখান থেকে যদি ছুড়ি, তাহলে সেখানে এইচ ইকুয়াল টু কি 0 হয়ে যাবে। তাহলে এইচ ইকুয়াল টু 0 হয়ে গেলে আমরা কী পাবো কি ভি মিনিমাম ইকুয়াল টু রুট অফ 2gm/r। ওকে, 2gm/r, দেখেন 2gm/r, মানে এই 0 যাবে। এবারে একটা কাজ করছি, উপরে আর দিলাম, নিচেও আর দিলাম, তাহলে কী পাবো দেখে নাও, তাহলে এখানে আমরা কী পাবো দেখে নাও, তাহলে বা ভি মিনিমাম ইকুয়াল টু রুট অফ 2gm/r স্কোয়ার ইন্টু আর। এবার gm/r স্কোয়ারটা কী দেখুন, gm/r স্কোয়ার এটা যেন আমি জানি ভূপৃষ্ঠের অভিকর্ষ ত্বরণ gm/r স্কোয়ার, তাই না? তাহলে পাচ্ছি কি, তাহলে বা ভি মিনিমাম ইকুয়াল টু রুট অফ 2gr। এইটাই হচ্ছে কি কোনো বস্তুর মুক্তিবেগ। অর্থাৎ এইটা কী ক্ষেত্রে দেখে নাও, কোনো বস্তুকে ভালো করে বুঝে নাও, কোনো বস্তুকে ভূপৃষ্ঠ থেকে যদি পৃথিবীর অভিকর্ষ ত্বরণের বাইরে নিক্ষেপ করা হয়, তার বাইরে নিক্ষেপ করতে ন্যূনতম ন্যূনতম যে বেগ বা যে দ্রুতি লাগবে সেটা হচ্ছে কি ভি মিনিমাম ইকুয়াল রুট অফ 2gr। এইটাকে অন্য জায়গায় লেখা যায় ভিই এসকেপ ভেলোসিটি ইকুয়াল টু 2gr। ওকে, যাই হোক একই জিনিস থাকবে, ফর্মুলা কিন্তু মান পরিবর্তন হবে। এবং এখানে যদি জি এর মান আর এর মান বসাই, এটা আসবে তখন 11.2 কিলোমিটার পার সেকেন্ড। যদি এত বেগে কোনো বস্তুকে ছোড়া হয়, উপর দিকে নিক্ষেপ করা হয়, তখন সেই বস্তুরা আর পৃথিবীর দিকে ফিরে আসবে না, পৃথিবীর অভিকর্ষ ত্বরণের বাইরে চলে যাবে। এবং এই বেগটাকে বলা হয় কি পৃথিবীর মুক্তিবেগ। এবং এই বেগ কিন্তু সমস্ত গ্রহের ক্ষেত্রে, সমস্ত একই ক্ষেত্রে কিন্তু গ্রহ উপগ্রহের ক্ষেত্রে কিন্তু সেম হবে না, এটা চেঞ্জ হয়, পরিবর্তন হবে। কার উপর ডিপেন্ড করে, সেটা তার ব্যাসার্ধ, দূরত্ব, সেই পৃথিবী বা সেই গ্রহের ব্যাসার্ধ কত হবে তার উপর ডিপেন্ড করে মুক্তিবেগ বাড়বে বা কমবে। অর্থাৎ যার ব্যাসার্ধ বেশি তার মুক্তিবেগ বেশি, যার ব্যাসার্ধ কম তার মুক্তিবেগ কম। ওকে, সেই জন্য চাঁদের থেকে পৃথিবীর মুক্তিবেগ বেশি, চাঁদের মুক্তিবেগ কম, সেই কারণে চাঁদে আকাশ থাকে না বা মেঘ সৃষ্টি হয় না। তাহলে আমরা আরেকবার ভালো করে বুঝিয়ে নিই, কোনো বস্তুকে ভূপৃষ্ঠ থেকে ন্যূনতম যে বেগে ছুড়লে বস্তুটি পৃথিবীতে আর ফিরে আসে না, সেই বেগকে বলা কি মুক্তিবেগ। এবং তার রাশিমালাটা হচ্ছে কি
VE = √2GR এবং কীভাবে নির্ণয় করলাম আশা করি তোমরা সেটা বুঝতে পেরেছো। ওকে, তাহলে আজকে যেই বিষয়গুলো পড়ালাম কেমন লাগলো তোমাদের সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। বুঝতে পারলে কি না, কোনো জায়গায় ডাউট থাকলে সেটাও কমেন্টে বলবে। নতুন থাকলে অবশ্যই সায়েন্স বিটা চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবে। ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবে। তো দেখাবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।